সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের বাংলাদেশের ৮০ এবং ৯০ শতকের একজন জনপ্রিয় অভিনেত্রী সুনেত্রাকে নিয়ে। আপনারা ইতিমধ্যে হয়তো সবাই জেনে গেছেন যে সুনেত্রা গত ২০শে এপ্রিল কলকাতার একটি হসপিটালে মারা গিয়েছেন। দীর্ঘদিন যাবৎ তিনি ক্যান্সার এবং কিডনি রোগে ভুগছিলেন এবং অনেকদিন যাবৎ তিনি কিডনি ডায়ালিসিস করে আসছিলেন। ২০শে এপ্রিল কলকাতা টাইম 7 PM উনি পরলোক গমন করেন। তো অনেকে দেখলাম যে আমি অনেক নিউজে বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে ওনাকে নিয়ে, যে উনি এইভাবে ফিল্ম করছেন, এইভাবে করছেন, মঞ্চ থেকে উঠে আসছেন, এই সেই বাজি বুঝি অনেক কিছু। আপনাদের যেহেতু আমার নাম আরমান, আমি মূলত জার্মানিতে থাকি। আপনাদের সাথে আমি মূলত ওনার সঠিক ইনফরমেশনগুলো তুলে ধরবো। সুনেত্রা দিদির সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে ওঠে সেই 2012 সাল থেকে। ওনাকে আমি খুঁজে পেয়েছিলাম পাকিস্তানি একটা নিউজের মাধ্যমে, কারণ পাকিস্তানি একটা নিউজে যে প্রোডাকশন মুভির যে নায়িকাগুলো ছিল তাদের নিয়ে একটা নিউজ হয়েছিল। তার ভিতরে ছিল ববিতা, আমাদের দেশের অঞ্জনা, শাবানা, সুচরিতা, রুজিনা, নূতন, ওনারা ছিল। তাদের সাথে সুনেত্রার নামও ছিল, কিন্তু সুনেত্রা যে বাংলাদেশে ছিল এটা পাকিস্তানি অনেকে মানে বাংলাদেশি মুভিতে কাজ করতো এটা অনেকে জানতো না। তো নিউজে লেখা হয়েছিল যে উনি নেপালি বা বাংলাদেশি হবে। তখন আমি বলছিলাম যে কমেন্ট বক্সে যে না, আমিও তখন জানতাম না যে উনি ইন্ডিয়া থেকে আসছে। আমি ভাবতাম যে না, উনি বাংলাদেশি বংশোদ্ভূত বাট ইন্ডিয়াতে বর্তমানে থাকে। পরে আমি ওইখানে একটা কমেন্ট করছিলাম যে যে না, সুনেত্রা হচ্ছে বাংলাদেশি অভিনেত্রী বাট বর্তমানে উনি কলকাতাতে থাকে। তখন ওইখানে আবার সুনেত্রা একটা কমেন্ট করছিল। তখন ওনার নাম ছিল রিনা মন্ডল। রিনা মন্ডল নামের ওনার একটা গুগলে একটা আইডি ছিল, হয়তো গুগল প্লাস। তখন গুগল প্লাস এখন আর ইউজ হয় না, তখন গুগল প্লাসে রিনা মন্ডল নামে ওনার একটা আইডি ছিল। তো এই রিনা মন্ডল থেকে উনি একটা কমেন্ট করছিল, কেছে যে না, সুনেত্রা হচ্ছে ইন্ডিয়ান বাট উনি বাংলাদেশি মুভিতে কাজ করছে, বাংলাদেশি মুভির মাধ্যমে অনেক ফেমাস হয়েছে। তাই আমি বললাম আপনি কিভাবে জানেন আসেন না? পরে বললো যে আমি চিনি সুনেত্রাকে আছে না। পরে ওনার সাথে আমার এইভাবে অনেক কমেন্টে একটার পর একটা কমেন্ট বক্সে একটার পর একটা আমি মেসেজ লিখছিলাম, উনিও রিপ্লাই করছিল। পরে ফাইনালি আমি বললাম যে আপনি যদি সত্যি চিনেন তাহলে আমার পরিচয় করে দেন। তখন উনি বললো কি আমাকে যে রিনা সুনেত্রা কুমার নামে একটা ফেসবুক আইডি আছে, তুমি ওইখানে যে অ্যাড হও, আসা না অ্যাড হলে তুমি ওনার সম্বন্ধে আরো বেশি কিছু জানতে পারবা। পরে আমি ওইখানে গেলাম, ইমিডিয়েটলি ফেসবুকে গিয়ে দেখলাম। পরে ওই আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠার পর আমি যখন পিকচারগুলা খুঁজছিলাম ওয়ান বাই ওয়ান, তখন দেখলাম যে সুনেত্রার অনেক ছবি ওইখানে, এবং কি ছোটবেলার ছবি, অনেক ছবি। পরবর্তীতে যদিও উনি অনেক কিছু ওইখান থেকে রিমুভ করছে যেহেতু। তো এইভাবেই ওনার সাথে আমার পরিচয়। তো ওনার সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল, এবং কি উনি অনেক ওনার পার্সোনাল লাইফ সম্বন্ধে আমার কাছে অনেক কিছু শেয়ার করছে। এবং কি মাঝে মাঝে আমি যখন ফোন দিতাম 1 ঘন্টা 2 ঘন্টা করে আমরা একসাথে কথা বলতাম। এবং কি বাংলাদেশি যখন অনেক কিছু উনি যদি স্মৃতি মনে করতো তখন উনি চিৎকার করে আছে না কান্না করতেন আমার সাথে। আমি কিছু দিদি আপনি থামেন, পাস্ট ইজ পাস্ট, আপনি থামেন, অনেক ভুল করছি আমার লাইফে আছে না। ওকে, আমার কেরিয়ার চাঙ্গা থাকাকালীন অবস্থায় আমি বাংলাদেশ থেকে পালিয়ে আসছি। আমি কি পালিয়ে গেছেন আপনি বাংলাদেশ থেকে? কেন, কি হয়েছে? পরে উনি মোহনের কথা সবকিছু বললো, যে মোহনের সাথে ওনার পরিচয় হয়েছিল, মোহন বিয়ে করছিল, মোহন বিয়ে করে ওনার চেষ্টা করছিল যে মিস ইউজ করার জন্য, ওনাকে দিয়ে অনেক অনৈতিক কাজ করানোর চেষ্টা করছে। বাট সুনেত্রা দিদি রাজি ছিল না। তাই ওনার উপরে অনেক অত্যাচার করতো, মারধর করতো। এবং কি সুনেত্রা দিদি যেই মুভিগুলা উনি সাইন করছে বিয়ে করার পরে, একটা সাইনিং মানিও উনি নিতে পারে না। এবং মুভি যখন কমপ্লিট হতো, মোহন গিয়ে ডিরেক্টরদের কাছ থেকে গিয়ে ওই মুভির টাকাগুলো সব নিয়ে আসতো। তো সুনেত্রা দিদিকে এইভাবে একটা কানাকড়িও উনি দিত না। তো এইভাবেই আবার উনি যখন শুটিং স্পটে যেতেন তখন মোহন সবসময় ওনার সাথে থাকতো। সবসময় ওনার সাথে থাকতো এবং কি
উনি যখন সুনেত্রা দিদি যখন কোনো কো আর্টিস্ট স্পেশালি যখন কোনো মেল আর্টিস্টের সাথে একটু হাসাহাসি করতো বা একটু বেশি কথা বলতো, তখন এই বাসায় এসে ওই মোহন শুরু করতো, তুই কি ওর সাথে আবার বিয়ে করবি, ওর সাথে কি সম্পর্ক করবি, এই সে মানে খারাপ ভাষায় গালাগালি করতো, এবং কি প্যান্টের বেল খুলে সুনেত্রা দিদিকে মারতো, এবং কি ওনার পিঠে আছে না প্রচন্ড দাগ, কালো কালো দাগ হয়ে যেত, যেহেতু উনি সুন্দর ছিল। তো ওনাকে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, দিদি আপনার চোখগুলা কি আগের মতো আছে? তখন উনি আমাকে একটা সুন্দর কথা বলছিল, তখন উনি আমার বলছে যে, আরমান, চোখ তো চোখের জায়গায় আছে, বাট চোখের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। আগের দৃষ্টিভঙ্গি আর এখনকার দৃষ্টিভঙ্গির ভিতরে আমার অনেক পার্থক্য। তখন যেটা বলতে চাইছিলাম, তখন উনি বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে গেল, মোহন যেহেতু ওনাকে দিয়ে অনেক খারাপ কাজ করানোর চেষ্টা করছিল এবং কি অনেক খারাপ ভিডিও বানানোর চেষ্টা করছিল, বাট দিদি রাজি হয় নাই। পরে উনি বলছিল যে তুমি বেশি আমার সাথে চাপাচাপি করলে আমি ইন্ডিয়া চলে যাব, ওকে। তখন মোহন কি করছে, ওনার ইন্ডিয়ান যে পাসপোর্ট ছিল ওই পাসপোর্ট নিয়ে গ্যাসের চুলায় আছে না এটা পোড়ায় ফেলছে, যাতে উনি বাংলাদেশ থেকে বের হয়ে না যেতে পারে। পরে 1990 সালে উনি ডিভোর্স দেয়, সুনেত্রা দিদি মোহনকে ডিভোর্স দেওয়ার পরে তখন মোহন একের পর এক থ্রেট দিতে থাকে ওনাকে, ওনাকে মেরে ফেলবে, এবং কি ওনার পিছনে অনেক গুন্ডাও লাগিয়ে দিয়েছিল যাতে ওনাকে মেরে ফেলে, ভয়ভীতি দেখাইতো। তো পরে উনি অতিষ্ঠ হইয়া মানে আসলে মানে ওনার প্রাণ বাঁচানোর জন্য উনি ভয়ে বেনাপুল হয়ে, যেহেতু পাসপোর্টও ছিল না পড়ায় ফেলাইছে তখন, আর তখন পাসপোর্ট করানো একটা সময় সাপেক্ষের ব্যাপার ছিল, তখন উনি কি করছে, সবকিছু বাংলাদেশে রেখে উনি ওনার জানটা নিয়ে উনি বেনাপুল হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এবং কি উনি যখন বেনাপুল দিয়ে ঢুকে, তখন বিএফএস এর এক বর্ডার গার্ডের সাথে ওনার কথা হয়, যেহেতু পাসপোর্ট ছিল না, ওই বিএফএস বর্ডার গার্ড ওনাকে আটকায় ফেলালে উনি সবকিছু খুলে বলে ওনার ব্যাপারে। উনি ছিল পাঞ্জাবি একটা ছেলে, ওনার নাম সুরেশ কুমার। তো এই সুরেশ কুমার ওনাকে ইন্ডিয়াতে ঢুকতে সাহায্য করে, এবং কি পরবর্তীতে সুরেশ কুমারের সাথে ওনার একটা সুসম্পর্ক গড়ে ওঠে। সুসম্পর্ক থেকে প্রেম, প্রেম থেকে আবার বিয়ে, 1997-এ উনি সুরেশ কুমারকে বিয়ে করে, এবং কি সুরেশ কুমারকে নিয়ে উনি সুখে শান্তিতেই ছিলেন। কলকাতার ভবানীপুরে উনি বাস করতেন। ওনার সুনেত্রা দিদির নিজেরই বাড়ি ছিল একটা, উনি যখন মুভিতে কাজ করতো তখন উনি কিছু টাকা সেভ করে ওনার মার মাধ্যমে আছে না উনি একটা বা জায়গা করছিলেন, প্রথমে জায়গা তারপর উনি বাড়ি করছিলেন ভবানীপুর। তো ওইখানে উনি থাকতেন। তো আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম, আমি দিদি আপনি তো অনেক ফেমাস ছিলেন বাংলাদেশে, এবং কি আপনি আপনি কেন মোহনের কথা আপনার কো-আর্টিস্টদের বলতেন না, বা দারা শিকু, দেলোয়ার জাহান, জন্টু ওনাদের বলতেন না? তখন দিদি আমাকে একটা কথা বলছিল, কই আরমান, কই ওনাদের দারা শিকু ভাইয়ের ওনার নিজেরই প্রবলেমের শেষ ছিল না, কারণ উনি উনি স্ট্রেসে থাকতো, কারণ উনি মুভি যেহেতু নিয়ে কাজ করতো, উনি প্রডিউসারদের পিছনে দৌড় পড়তো সবসময়, ওকে। আর উনি তো তখন তো আমাদের বিজি শিডিউল ছিল, মানে দারা শিকু ভাইয়েরও, জন্টু ভাই সবারই, ফারুক ভাই সবারই। তখন আসলে কারো কথা কারো শোনার সময় ছিল না, সবাই ব্যস্ত ছিল, কারণ একটা শুটিং শেষ করে আরেকটা শুটিং স্পটে ওনাদের দেউর দিতে হইতো। এক সময় দেখা যাচ্ছে যে কক্সবাজার, এক সময় মানিকগঞ্জ, এক সময় নারায়ণগঞ্জ, এইভাবে রূপগঞ্জ, এক এক জায়গায় এক এক সময় যাইতে হইতো আছে না। আর উনিও একটু, সুনেত্রা দিদি একটু চাপা টাইপের ছিল, তাই উনি পার্সোনাল প্রবলেম গুলো শেয়ার করে নাই। তো এইগুলা নিয়ে অনেক অনেক কান্নাকাটি করতো, কারণ আমার উপরে যে কি একটা অত্যাচার করছে মোহন, এগুলা বলার বাহিরে। এক তো লজ্জায় বলি নাই কাউকে, কারণ নিউজ পেপারে আসবে। আমি বললাম যে শুনে দিদি ওনার পুরো নাম কি, তো উনি আমাকে বলছিল শামসুল হক মোহন, ওনার বাড়ি ছিল মুন্সিগঞ্জের বিক্রমপুরে নদীর পাশে আছে না ওনাদের বাড়ি ছিল। উনি মূলত বিনোদন সাংবাদিক ছিল, বাট মোহন মানুষের পরিচয় দিতে যে উনি প্রডিউসার, উনি ফিল্ম প্রডিউস করবে, এটা বলে ওই নতুন নতুন মেয়েদের নিয়ে আসে আছে না, মেয়েদের দিয়ে অনৈতিক কাজ করাইতো। যারা রাজি হইতো তারা ভালো থাকতো, যারা রাজি হইতো না তাদেরই আছে না মোহন আছে না বিভিন্নভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়া করছে। যেমন তার ভিতরে মিষ্টি ছিল নায়িকা একজন, মিষ্টি, আরেকজন হচ্ছে পুনম, ওদেরও একই অবস্থা। ওনারও ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ছে শুধুমাত্র এই মোহনের কারণে, ওকে। এগুলা দিদির মুখের কথা মারে।
তো উনি বলতো যে আমার সবসময় উনি বাংলাদেশের অনেক খাবার মিস করে, যেমন চিতই পিঠা নাকি অনেক পছন্দ ছিল, বাপা পিঠা, চিতই পিঠা, এটা বাংলাদেশের মোরগ পোলাও। প্রথম দিকে দিদি যখন বাংলাদেশে আসে, যেহেতু আহ, ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না, তখন উনি বেবি ইসলাম, আমাদের একজন ক্যামেরাম্যান ছিলেন বেবি ইসলাম, এবং কি ওনার ওয়াইফ হচ্ছে আমাদের জনপ্রিয় অভিনেত্রী তন্দ্রা ইসলাম, তো তন্দ্রা ইসলাম এবং বেবি ইসলামের সাথেই ওই যে সংসদ ভবনের এই পাশে থাকতেন ওনারা, ওনাদের বাসায়। তো কয়েক মাস ওইখানে থাকার পরে পরবর্তীতে দিদি নিজেই নিজের একটা ব্যবস্থা করে নেয়, নিজে থাকতো আলাদাভাবে। আর অনেকে বলে যে সুনেত্রা দিদি মঞ্চ থেকে উঠে আসছে, এই আসছে, উনি পাকিস্তানি টিভি নাটকে কাজ করছে, মঞ্চে কাজ করছে। এটা একদমই পুরা মিথ্যা। আমি দিদিকে জিজ্ঞাসা করছি, উনি কখনো কোনো মঞ্চে কাজ করে নাই। উনি বাংলাদেশে একবার গন্ধরাজ নারিকেল তেলের একটা বিজ্ঞাপন করছিল, এই একটা মাত্র বিজ্ঞাপন। আর কলকাতাতে উনি অনেক জুয়েলার্স কোম্পানির ওই যে ফটো মানে মডেল হয়েছিল। মডেল বলতে কি ওই যে বিলবোর্ড বিভিন্ন পোস্টারের মডেল হয়েছিল। আর উনাকে আমি জিজ্ঞাসা করছিলাম আপনি কিভাবে বাংলাদেশি ফিল্মে আসলেন, কিভাবে আপনার মমতাজ আলীর সাথে পরিচয় হলো, তখন উনি বললো উনি 1983 সালের শেষে এবং কি 84 সালের শুরুর দিক দিয়ে আর কি, মানে 83 সালের যে ফটো সেশন আছে না, বাংলা মিস কলকাতা ফটো সুন্দরীর একটা প্রতিযোগিতা ছিল, তো ওইখানে উনি পার্টিসিপেট করছিল। উনি সেরা 10 জনের একজন ছিল, মানে উনি কিন্তু চ্যাম্পিয়ন হয় নাই বা রানার আপও হয় নাই, সেরা 10 জনের একজন ছিল। এবং কি সেরা 10 জনের পিকচার নিয়ে আছে না আনন্দবাজার পত্রিকায় একটা নিউজ হয়েছিল। তখন বাংলাদেশের মমতাজ আলী কলকাতা গেছিল কোনো একটা কাজে, তখন উনি টলিউডে যেখানে শুটিং পাড়া আছে না, যে ফিল্ম পাড়া যেখানে, ওইখানে গেছিল। যাওয়ার পরে ওনার হাতে আনন্দবাজার পত্রিকা ছিল, তখন দেখে যে উনি একটা মুভির শুটিং চলতেছে, শুটিং হচ্ছে, মুভিটার নাম হচ্ছে সহধর্মিণী। তখন ওই ওই মুভিতে সুনেত্রা দিদি ছিল। সুনেত্রা দিদিকে দেখে এবং কি উনি যখন আনন্দবাজার পত্রিকার পাতায় দেখলেন যে ছবি, কই মেয়েটাকে তো ওই মেয়েটার মতোই মনে হচ্ছে, মানে পত্রিকায় যার ছবি ছিল। তখন ওই ডিরেক্টরের সাথে কথা বলে, ডিরেক্টরের সাথে কথা বলার পরে বলে হ্যাঁ উনি, ওরা মিস কলকাতা থেকে আসছে, আমি ওদের নিয়ে একটা মুভি বানাচ্ছি, মুভির নাম হচ্ছে সহধর্মিণী। এটা হচ্ছে 1984 সালের শুরুর দিকে। তখন মমতাজ আলী ওনাকে অফার করে যে আমি বাংলাদেশি পরিচালক, আমি একটা মুভি বানাবো, মুভির নাম হচ্ছে উসিলা। বাংলাদেশি আমি তো বাংলাদেশি একজন ফেমাস শিল্পী শাবানার নাম অবশ্যই শুনছো, ওনাকে সিলেক্ট করছি, শাবানা উজ্জ্বল ওদের নিয়ে বানাবো, জাফর ইকবাল, তো আমার একটা ওদের দুইজনের বোনের চরিত্রে একটা মেয়ে দরকার, তুমি কি কাজ করবা? তখন সুনেত্রা দিদি না করছিল, যেহেতু সুনেত্রা দিদি বয়সে 14-15 বছর ছিল তখন, আর উনি মমতাজ আলীকে চিনতেন না, তখন উনি না করে দিছে, না দাদা আমি করবো না, আর আমার তো এখন শুটিং চলতেছে, তারপর আমি আবার আমার লেখাপড়াও আমার অসুবিধা হবে। তখন একটু ভেবে দেখো আছে না, তখন ওই মমতাজ আলী আবার ওই ডিরেক্টরকে বলছিল যে না মেয়েটা তো না করে দিল আমাকে, কাজ নাকি করবেন না। তখন ওই ডিরেক্টর গিয়ে আবার সহধর্মিণী মুভির ডিরেক্টর গিয়ে আছে না আবার সুনেত্রাকে বলছে তুমি যখন তোমার নাকি ফিল্মের অফার দিছিল উনি, কয় হ্যাঁ, কয় তুমি কি ওনারা চিনো না, উনি তো বাংলাদেশে অনেক ফেমাস ফিল্ম ডিরেক্টর, উনি বড় বড় শিল্পীদের নিয়ে অনেক ভালো ভালো মুভি নির্মাণ করছে, না করাটা উচিত হয় না, তুমি তোমার যেহেতু অফার দিছে, তুমি একটা ভালো একটা তোমার চান্স হয়েছে, তুমি কাজটা করো। তখন তখন সুনেত্রা রাজি হয়েছে এবং কি আবার সুনেত্রা মমতাজ আলীর কাছে গিয়ে বলে, বলো সরি ভাইয়া আমি তো আপনাকে চিনতে পারি নাই, তো আপনি আচ্ছা আপনার কাজটা আমি করবো, আপনার যদি স্কিপ থাকে তো আমার দেন। তো এই মমতাজ আলীর হাতে কোনো স্কিপ ছিল না, তো মমতাজ আলী মুখেই ওনারা শোনাইছিল যে মুভির এই জাফর ইকবাল এবং কি উজ্জ্বলের একটা বোনের চরিত্রে আছে এই, তো তখন উনি রাজি হয়েছে। এবং কি সুনেত্রা দিদির তখন কলকাতা থাকতো ওনার বাবা মার সাথে, তখন সুনেত্রা দিদির অ্যাড্রেস নিয়ে আসে, মমতাজ আলী বাংলাদেশে চলে আসে, চলে আসার পরে উনি আবার কলকাতা যায়, কলকাতা গিয়ে সুনেত্রা দিদির বাসায় যায়, যাইয়া দেখা করে, দেখা করলে ওনারা একটা কন্ট্রাক্ট করে যে না, তারপর সুনেত্রা দিদির একটা শিডিউল দিয়ে আসে যে এই সময় তোমার শুটিং হবে, তুমি বাংলাদেশে আসো। তখন ভিসা টিসা প্রসেস করে সুনেত্রা দিদি বাংলাদেশে আসছে, আইসা সর্বপ্রথম উসিলা মুভিতে কাজ করে, উসিলা মুভিতে কাজ করার পরেই উনি বাই বন্ধু মুভিতে কাজ করে। বাই বন্ধু মুভি রিলিজ হওয়ার আগে, তখন যেহেতু ভাইবন্ধু যেহেতু কো প্রোডাকশনের ফিল্ম ছিল, তখন পাকিস্তানি একটা ফিল্মে উনি আবার সাইন করে, এটা হচ্ছে ব্যাংকক কা চোর, এটাও প্রোডাকশনের মুভি ছিল, বাট
কারণবশত মুভিটা বাংলাদেশে রিলিজ হয় নাই, সেন্সর হয়েছিল, সেন্সর হওয়ার পরও রিলিজ হয় নাই, বাংলাদেশে রিলিজ দিতে পারে নাই মুভিটা। এটা হচ্ছে ব্যাংকক কা চোর। বাংলাদেশ থেকে ছিল শর্মিলী আহমেদ, তারপর হচ্ছে আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা সুচরিতা এবং কি সুনেত্রা দিদি ছিল, জান মোহাম্মদ ছিল পরিচালক, ওই মুভির পরিচালক ছিল জান মোহাম্মদ, মানে পাকিস্তানি পরিচালক। তখন ওই মুভিটা রিলিজ পায় না, ওইটা পাকিস্তানে 1986-এ রিলিজ পাইছে, তারপর তো ভাইবন্ধু রিলিজ পাইলো, তারপর একের পর এক বাংলাদেশে উনি কন্টিনিউ মুভি করতে থাকলো। তো উনি পাকিস্তানের দুইটা লোকাল মুভিতে কাজ করছে, একটা হচ্ছে ব্যাংকক কা চোর, আর একটা হচ্ছে সোনাই সোনাই কি তালাশ। এটা হচ্ছে দুইটা ছিল পাকিস্তানে রিলিজ পাইছে, শুধুমাত্র বাংলাদেশে রিলিজ পায় নাই। আর যেমন নীল দরিয়া বাংলাদেশে একটা মুভি ছিল, যেটা পাকিস্তানে রিলিজ পাইছে তালাশ নামে নাদুমের বিপরীতে। আর তারপর হচ্ছে একটা ভাই বন্ধু পাকিস্তানে রিলিজ পাইছে ডিস্কো দেওয়ানি নামে। তারপরে যে যোগাযোগ বাংলাদেশের একটা মুভি ছিল, এটাও পাকিস্তানে রিলিজ পাইছে রামজিস নামে। তারপর ইলিয়াস কাঞ্চনের সর্পরানী একটা মুভি ছিল, সর্পরানী মুভিটাও পাকিস্তানে রিলিজ পাইছে নাগিন রানী নামে। তো এই কয়েকটা প্রোডাকশনের মুভি করছে উনি পাকিস্তান এবং বাংলাদেশের সাথে। পরবর্তীতে উনি যখন ইন্ডিয়া চলে গেল, ইন্ডিয়া চলে যাওয়ার পর উনি ইন্ডিয়ার কিছু মুভিতে কাজ করছেন। তো আরেকটা কথা বলে রাখি আপনাদের, ওকে, 1992 সালের দিকে যখন ইন্ডিয়াতে যখন বেদের মেয়ে জ্যোৎস্না রিমেক করা হয়, তখন সর্বপ্রথম সুনেত্রাকে ওই মুভিতে কন্ট্রাক্ট করছিল, যে সুনেত্রা দিদি আছে না বেদের মেয়ে জ্যোৎস্না করবে কলকাতার। তো ওনাদের সবকিছু সাইনও করছে, সাইনিং মানিও উনি নিচ্ছে। নেওয়ার পরে হঠাৎ করে ওনার শুটিং শুরু হওয়ার কিছুদিন আগে হঠাৎ করে ওনার মুখে চিকেন ফক্স হয়, চিকেন ফক্স হয়ে মুখ পুরা প্রায় নষ্ট হয়ে গেছিল। তখন তো আর মুভিতে কাজ করতে পারবে না, তখন মুভির শুটিংও আছে না, প্রায় সবকিছু ঠিক হয়ে গেছে, মুভির শুটিং করবে, তখন কি করবে, তখন ওই বাংলাদেশ এবং কি ইন্ডিয়ার যেই প্রডিউসার ছিল, তো ওনারা মিলে ঠিক করলো যে না, এখন অল্প সময়ে তো আমরা কাকে নিব, আর আর তো এই মুভিতে মানে মানানসই কাউকে দেখে না। তখন কি করলো, তখন অঞ্জু ঘোষের সাথে কথা বলে যে না, অঞ্জু ঘোষই থাকুক, তাহলে অঞ্জু ঘোষকে নিয়ে এই মুভিটা বানাইছে। তো উনি বলছিল, আরমান আমি যদি বেদের মেয়ে জ্যোৎস্নাতে কাজ করতে পারতাম, তাহলে হয়তো আমার কলকাতা তো ভালো একটা মার্কেট হতো, আমি ভালো একটা অনেক ফেমাস হতে পারতাম, আমি অনেক কাজ করতে পারতাম। আমার এটা দুর্ভাগ্য যে আমার চিকেন ফক্স হয়ে আমি কাজটা করতে পারলাম না। পরবর্তীতে কিছু মুভিতে উনি কাজ করছে। সর্বপ্রথম উনি কলকাতাতে সহধর্মিণীতে তো একটা করছিল আগেই 1984-এ, যেটা পরবর্তীতে রিলিজ পাইছে 1987-এ রিলিজ পাইছে। এর পর আর কোনো মুভি করে নাই। পরবর্তীতে উনি যখন বাংলাদেশ থেকে যখন পালিয়ে কলকাতা চলে গেল, তখন ওইখানে গিয়ে একটা মুভিতে একটা আইটেম সং করে। ওই মুভিতে ওনার বাংলাদেশি হিসাবেই মূলত ওনার নাম দেওয়া হয়েছে, যে সুনেত্রা বাংলাদেশ। এটা হচ্ছে শীতের সিঁদুর ছিল একটা আইটেম সঙ্গে উনি অভিনয় করে, এটা হচ্ছে 1996-এ। তারপর উনি মুভি করে হচ্ছে মনসা কন্যা, দানব, তারপর হচ্ছে ওনার সর্বশেষ মুভি ছিল হচ্ছে খেলাঘর। খেলাঘর হচ্ছে 1999-এ মুক্তি পায়, এবং কি 1999 থেকে আবার 2002 সাল পর্যন্ত উনি কলকাতার জি বাংলার একটা টিভি সিরিজে অভিনয় করে, ওটা হচ্ছে ধ্রুপাদি ছিল, ধ্রুবাদি। উনি হচ্ছে অতীশ একটা ক্যারেক্টার ছিল, ওই অতীশের ওয়াইফের ক্যারেক্টারে উনি অভিনয় করছিল 1999 থেকে 2002 সাল পর্যন্ত। 2002 সালের পর আর উনি কোথাও কাজ টাজ করেন নাই। কাজ না করার আরেকটা কারণ হচ্ছে, কারণ ওনার হাজবেন্ড যেহেতু আবার বিয়ে করছিল সুরেশ কুমারকে 1997-এ, তখন ওনার হাজবেন্ড যেহেতু বিএফএস এ জব করতো, তখন ওনার পোস্টিং হতো বিভিন্ন জায়গায়। মানে ইন্ডিয়া তো অনেক বড়, এক এক সময় এক এক জায়গায় পোস্টিং হইতো, এক এক সিটিতে। তখন উনি হাজবেন্ডের সাথে বিভিন্ন সিটিতে যাইতো। যাওয়ার পরে ফাইনালি আবার উনি 2010 এবং 12-র দিকে আবার উনি ফাইনালি এসে কলকাতায় থাকে। তো ওনার হাজবেন্ড যখন ছুটি পেতো, তখন উনি কলকাতায় এসে থাকতো। তো এইভাবে মোটামুটি চলছিল ওনার জীবন, ভালোই ছিল। তো আমি দিদিকে বলতাম, দিদি আপনি কোনো কাজ টাজ করেন বা কিছু কি করেন ইন্ডিয়াতে? কয় না আরমান, আমি কিছু করি না, আমার বাড়ি আছে বারাটিয়া। বারাটিয়া ছিল, বারাটিয়াদের কাছ থেকে ভাড়া আনিত। আর উনি বলতো যে আমি বিকেলবেলা ওইখানে ভবানীপুর একটা পার্ক আছে, এটা লেডিস পার্ক বলে, ওই লেডিস পার্কে যে একটু ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি। মাঝে মধ্যে উনি ওই যে রাস্তায় দাঁড়িয়ে ওই যে পানিপুরি খেত, কলকাতার পানিপুরি, এগুলা খেত। তো উনি আবার একটা কথা আমার বলছিল, কারমান
আমি বাংলাদেশে থাকতে রাস্তাঘাটে বের হইতে পারতাম না, পাবলিক আসতে না জড়ো হয়ে যাইতো, এখানে আমার কি ফ্রিডম, কি আমি রাস্তাঘাটে যাই আমাকে কেউ চিনে না, কেউ আমাকে চিনে না। তো আমি নিজের ইচ্ছা মতো ঘোরাঘুরি করতে পারি, আমি নিজে যাই বাজার করতে, আমি নিজে গিয়ে বাজার করে আনি, ওকে। শাকসবজি রাস্তা থেকে আমি শাকসবজি কিনি, মাছ কিনি, আমি শাকসবজি রাস্তায় দাঁড়িয়ে আমি পানিপুরি খাই, পানিপুরি ওনার অনেক পছন্দ ছিল। তারপর উনি আমার বলছিল যে ওনার ফ্রি সময়ে উনি মানে যখন ঘুরতে যায় কোথাও ওনার হাজবেন্ডে নিয়ে, বা ওনার একটা ভাই আছে সে মোহর মন্ডল নামে, ও মোহর মন্ডলে একটা ছেলে ছিল বাবাই, ওই বাবাইকে উনি সবসময় ওনার সাথেই রাখতো, ওনার ছেলের মতো, নিজের ছেলের মতো আদর যত্ন করতো। তো বাবাইকে নিয়ে উনি বিভিন্ন জায়গায় ঘুরতে যেত আছে না। আর ওনার ফেভারিট প্লেস নাকি ছিল দার্জিলিং। আমার দার্জিলিং গেলে অনেক ভালো লাগে আমার। আমি ওনাকে বলছিলাম দিদি আপনি আসেন বাংলাদেশে, আবার আসেন। কয় না রে, আর এখন এখন বয়স হয়েছে না, এখন আর যাওয়া হবে না বাংলাদেশে। তখন এগুলো আমার বলছে উনি। তারপর উনি নাকি সর্বশেষ বাংলাদেশে আসছিলাম কি, আপনি কি আর বাংলাদেশ থেকে যখন চলে গেলেন 1992 এ আর কি আসেন নাই বাংলাদেশে? কয় হ্যাঁ গেছিলাম একবার। 98 সালে যখন বাংলাদেশে ভয়াবহ একটা বন্যা হয়, তখন ওই কলকাতা থেকে নাকি একটা টিম আসছিল ত্রাণ দেওয়ার জন্য। আর তখন কলকাতার মানুষও মোটামুটি ওনাকে চিনতো, যে উনি বাংলাদেশে অনেক মুভিতে অভিনয় করছে, তখন ওনাকে নিয়ে আসছিল ও প্রতিনিধি হিসাবে। আছে না, তখন উনি আসছিল সর্বশেষ 98-তে ত্রাণ দেওয়ার জন্য, এসে 1 সপ্তাহ ছিল বাংলাদেশে। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম আপনি আপনার কোয়ার্টিস বা ডিরেক্টর কারোর সাথে দেখা করেন না? কয় না, কারোর সাথে দেখা করি না, শুধু দারা শিকু ভাইয়ের সাথে দেখা করছিলাম। দারা শিকু ভাই আমার বলছিল যে আবার কাজ করার জন্য, তাই আমি না করছি, কিছু না ভাই আমি আর কাজ করব না, আমি আর বাংলাদেশে কাজ করব না, এখানে কাজ করলে তো আবার থাকতে হবে, আমি এবার বিয়ে করছি, আমি সংসার করতেছি, এখন আমার থাকা হবে আর হবে না। তখন ছিল না। তারপর আমি বলছিলাম দিদি আপনার বায়োগ্রাফি নিয়ে তাহলে আমি একটা মুভি বানাই, বলে তাহলে বানা। তো এই তো আমার বলছিল যে নাম নাম কি দিবি, মুভির টাইটেল কি? তো আমি বলছিলাম আই এম সুনেত্রা, আছে না। তখন উনি বলছিল কি এসব মুভি কি দেখবে রে মানুষ, আছে না, এ বাংলাদেশে কি ইংলিশ নামে চলবে? এ চলবে আর কি, চলবে দিদি যদি আমি প্রেজেন্টেশন যদি সুন্দর করতে পারি। তখন উনি ওনার পার্সোনাল লাইফ সম্বন্ধে অনেক কিছু আমার বলছিল, ওনার ভাইয়ের কথা। ওনার ভাই মোহর মন্ডল একটা বদমাস, ওকে। তো উনি নাকি মাঝে মাঝে ওনার সাথে ঝগড়াঝাটি করতো, ওকে, ওই টাকা পয়সার জন্য, কারণ উনি নেশা নেশা টেশা করতো, কাজ কাম বেশি একটা করতো না মোহর মন্ডল, ওকে। তো এই হচ্ছে লাইফ ওনার। তো উনি তো বাংলাদেশ, পাকিস্তান এবং কি ইন্ডিয়া মিলে টোটাল 60টা মুভির মতো করছে। বেশিরভাগ মুভি মানে স্পেশালি বাংলাদেশের মুভিগুলো বেশিরভাগই জনপ্রিয় এবং সুপারহিট ছিল। আর কলকাতার মুভিগুলোতে তো ওনার তো তেমন একটা ক্যারেক্টার ছিল না, ওকে। উনি কোনো নামে মাত্র অভিনয় করছে, কিন্তু উনি শুধুমাত্র বলছে যে আমি একটা মাত্রই কলকাতার মুভিতে অভিনয় করে তৃপ্তি পাইছি, এটা হচ্ছে খেলাঘর মুভি, সুপ্রিয়া দেবী ছিল, সুপ্রিয়া দেবীর সাথে, ওকে। ওই যে বড় ভাবির ক্যারেক্টারে অভিনয়, বড় বৌদির ক্যারেক্টারে অভিনয় করছিল, তো এটা, তো ওই মুভিটা করেই নাকি উনি একটু তৃপ্তি পাইছে। আর বাকি মুভিগুলো তো আমাকে নামে মাত্র নিছে, ওকে। তো এই হচ্ছে ওনার লাইফের ঘটনা, ওকে। তো তো অনেক মুভিতে অভিনয় করছে। আমার কাছে আছে মুভি লিস্ট গুলো, আমি উইকিপিডিয়াতে আপলোড করছি, আপনারা যদি জানতে চান ওনার সম্বন্ধে উইকিপিডিয়াতে গিয়ে দেখতে পারেন, ওকে। ভালো থাকবেন সবাই, আর সুনেত্রা দিদির আত্মার জন্য সবাই দোয়া করবেন, উনি যাতে ওপারে ভালো থাকে। আল্লাহ হাফেজ। আর সুনেত্রা দিদি যেদিন মারা যায় মানে 20শে এপ্রিল সন্ধ্যা 7টার দিকে, তখন কলকাতা টাইম রাত 10টার দিকে ওনার ভাই আমাকে মেসেজ দিছিল, কারণ ওনার ভাইয়ের মামাতো ভাইয়ের সাথে, মামাতো ভাই হচ্ছে তন্ময় রয়, তন্ময় রয়ের সাথেও আমার আহ, সুসম্পর্ক গড়ে ওঠে। এটা হচ্ছে সুনেত্রা দিদির সাথে পরিচয় হওয়ার 2-1 বছর পরে গিয়ে। তো তন্ময় আমাকে মেসেজ দিছিল যে সুনেত্রা দিদি তো আহ, সুনেত্রা দিদি ইজ নো মোর, তো এটা বলার পর মেসেজ দিছিল। তো আমার মূলত 2টা ফেসবুক আইডি, তো দুটোটা ফেসবুক আইডিতে ওনারা আমার অ্যাড ছিল। কিন্তু আমি যেই ফেসবুক আইডিটা বেশি ইউজ করি, চারমান ব্যাকেট যে, আর ওই ফেসবুক আইডিতে মেসেজ দেয় না, দিছে আরেকটা ভিতরে, ওইটা আমি বেশি একটা ইউজ করি না। আর ওদিন আমি হচ্ছে ইউএসএ যাচ্ছিলাম, তো আমি মূলত প্লেনের ভিতরে ছিলাম, লং জার্নি ছিল, তো ইন্টারনেটও ছিল না, মেসেজও দেখি নাই, তো আর মেসেজও চেক করি নাই। তো আমি 13 তারিখ, 13 জুন রাতে ওই ফেসবুক আইডিটা ওপেন করি, ওপেন করার পরে ইনবক্সটা চেক করি, চেক করার পরে দেখি যে ওই তন্ময় ভাইয়ের মেসেজ। তো আমি বললাম কি, তো
তো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করছি, রিপ্লাই করে আমি কিছু হোয়াট ইউ মিন দিদি ইজ নো মোর। পরে কয় দিদি মারা গেছে, আছে না তোমার তো মেসেজ দিছি তুমি রিপ্লাই করেন। আমি কি সরি ভাই, আমি তো অনলাইনে ছিলাম না, আমি তো মেসেজ দেখি নাই। পরে আমি ফোন দিলাম সঙ্গে সঙ্গে, আছে না ফোন দেওয়ার পরে উনি বললো হ্যাঁ দিদির এই হয়েছিল, সমস্যা, মারা গেছে। পরে আমি ফেসবুকে পোস্ট করলাম এটা। তো আমি তো, আমাকে তো আর কেউ চিনেন না, আমি পোস্ট করলেও কেউ জানবেও না এটা, ওকে। পরে পোস্ট করার পরে আমি আবার জায়েদ খান ভাইকে মেসেজটা দিছি, কারণ জায়েদ খান ভাইও আমার কাছ থেকে অনেক আগে 2016 সালের দিকে উনি আমার কাছ থেকে নাম্বার নিয়ে আছে না দিদির সাথে 2-3 বার কথা বলছিল। তখন দিদি না করছিল ওনার নাম্বার যাতে আমি কাউকে না দিই, কারণ ওনার ইচ্ছে ছিল না কারোর সাথে যোগাযোগ করবে। তারপর জায়েদ খান ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করে, পরে আমি দিছিলাম নাম্বার। পরে জায়েদ খান ভাই ফোন দিয়ে ওনারে রিকোয়েস্ট করছিল বাংলাদেশে আসার জন্য। তো জায়েদ খান ভাইয়ের ইচ্ছা ছিল যে উনি আসলে ওনারে অভ্যর্থনা দিবে, ওকে আজীবন শিল্পী সমিতিতে আজীবন শিল্পী বানাবে ওকে। বাট উনি তার আসে নাই। পরে জায়েদ খান ভাই আমাকে জিজ্ঞাসা করলো তুমি শিওর যে দেখো আমি 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 যদি মেসেজ দিই কেন ভাইরাল হয়ে যাবে, কিন্তু মিথ্যা মেসেজ হলে কিন্তু আমার বদনাম হবে। আমি কি না ভাই সত্য। পরে ওনারা যখন লাশের ছবি টবি ওনার ভাই আমার আবার অনেক ছবি টবি পাঠাইছিল, হসপিটালের ছবি, লাশের ছবি, সবকিছু মিলে আমি ওনার দিলাম। তখন জায়েদ খান ভাই আসলে বিশ্বাস করলো যে না আসলে মারা গেছে। পরে উনি আবার আমি পোস্ট দেওয়ার পরে আবার কিছুক্ষণ পর পোস্ট দিছে। পোস্ট দেওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে দেখি যে বাংলাদেশের প্রতিটা নিউজ পেপার টিভি চ্যানেলে ওনাকে নিয়ে আসে না হেডলাইন হয়েছে। কিন্তু হেডলাইনে বেশিরভাগই আছে না ভুল। অনেকে লেখছে 23 এপ্রিল মারা গেছে, উনি মঞ্চ থেকে উঠে আসছে, উনি পাকিস্তানি টিভি নাটকে অভিনয় করছে, সেগুলো সব ভুল। আমি যেগুলো আপনাদের বলছি এখানে এগুলাই একুরেট। কারণ শুধু শুধু যে সুনেত্রা দিদি এগুলো আমাকে বলছে তাও না। তন্ময় রয় আছে, উনিও বলছে সুনেত্রা দিদির একজন বাল্য বান্ধবী আছে, ওনারা 6 বছর থেকে একসাথে এই পর্যন্ত একই সাথে ছিল, পাশাপাশি বাড়ি, সুনেত্রা দিদির বাড়ির পাশেই ওই ওনার বান্ধবীর বিয়ে হয়েছে। তো ওই মহিলাও আমাকে বলছে এগুলা, ওকে আমি জিজ্ঞাসা করছিলাম সুনেত্রা দিদির সম্বন্ধে যে কি জানে, তো উনিও বলছিল। তো এই আপনারা সবাই সুনেত্রা দিদির জন্য দোয়া করবেন। আমার একজন প্রিয় অভিনেত্রী ছিল উনি।